আজকাল কিন্তু তুই বড্ড দুষ্টু হয়ে গিয়েছিস। তুই যেভাবে লাফালাফি করছিস, যদি পড়ে গিয়ে ব্যথা পাস তখন কি হবে বল তো? তুমি একটু চিন্তা করো না তো, কিচ্ছু হবে না আমার। আমি তো এখন উঠতে পারি, আমি পড়ে যাব কি করে? তুমি আমাকে খেলতে দাও তো মা। বড্ড পাকনা পাকনা কথা শিখে গিয়েছিস টুনটুন, তাই না? তোকে আর খেলতে হবে না, যা গিয়ে তোর বাবাকে ডেকে আন তো। গাভীটাকে নিয়ে মাঠে চড়াতে যেতে হবে তো। বুঝতে পেরেছি মা, তুমি আমাকে আর খেলতে দিবে না। যাচ্ছি বাবাকে ডাকতে, তবে আজ আমিও যাব বাবার সাথে মাঠে গরু চড়াতে। সে পরে দেখা যাবে, আগে যা তো তোর বাবাকে ডেকে নিয়ে আয়। যা টুনটুন, দেরি করিস না। যাচ্ছি মা, যাচ্ছি। শুভ সকাল পরিকন্যা, ওঠো, ঘুম থেকে ওঠো, এবার সকাল হয়ে গিয়েছে যে। ওঠো পরিকন্যা, ওঠো। শুভ সকাল রানীমা, আজ এত সকাল সকাল আপনি আমার কক্ষে? আজ তো আসতেই হবে, কারণ আজ যে তোমার জন্মদিন। তুমি আবার তোমার জন্মদিনের কথাও ভুলে গিয়েছো নাকি? আরে তাই তো, আমি তো সত্যি ভুলে গিয়েছিলাম যে আজ আমার জন্মদিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রানীমা। উপহার নেয়ার আগেই ধন্যবাদ দিলে পরিকন্যা? আগে তো উপহারটা নাও। দাসী, নিয়ে এসো পরিকন্যার উপহার। ও মা, কি সুন্দর গোলাপ গাছের চারা। আবারও তো আপনার ধন্যবাদ পাওনা থাকলো রানীমা। আমি ভীষণ খুশি হয়েছি আপনি আমাকে গোলাপ গাছ উপহার দিয়েছেন। আরো বেশি খুশি হবে তুমি পরিকন্যা, কারণ এটা একটা কালো গোলাপের গাছ। তুমি তো অনেক আগেই বলেছিলে কালো গোলাপ তোমার ভীষণ পছন্দ, তাই তোমাকে খুশি করতে আমি কালো গোলাপের গাছ নিয়ে এসেছি। রানীপুরের নিকট থেকে কালো গোলাপের গাছ পেয়ে পরিকন্যা ভীষণ খুশি হয়, আর কালো গোলাপের গাছটা নিয়ে পরিকন্যা বনে আসে রোপণ করার জন্য। উফ, কালো গোলাপের গাছটা হাতে নিয়ে থাকতেও কেমন জানি শান্তি লাগছে। আহ, অনেকদিন অপেক্ষার পর কালো গোলাপের গাছ আমার হাত, আর এই গাছটা আমি বনে রোপণ করব। দেখলে তো বাবা, দেখলে, তুমি তো আমাকে নিয়ে আসতেই চাইছিলে না, অথচ আমি এসে তোমার কত বড় উপকার হলো। আমি উঠতেও পারছি আর তোমার গাভীকে দেখতেও পাচ্ছি। তাই নাকি? তুই যে গাভীকে দেখছিস নাকি দুষ্টুমি করে উঠছিস, সেটা আমি খুব ভালো করে জানি। আমি তো গাভী রেখে জল খেতে যাব, সেই সাহসও পাচ্ছি না, আর তুই বলছিস তুই আমার গাভীকে দেখছিস। বাবা, সাহস পাচ্ছ না মানে কি? আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি জল খেতে যাও, আমি গাভী দেখে রাখবো। আর তাছাড়া গাভী তো ঘাস খাচ্ছে, এখন তো আর গাভী কোথাও যাবে না। সেটা অবশ্য ঠিক, তবে আমি জল খেতে গেলাম। তবে টুনটুন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না, আর গাভীকে দেখে রাখবি, কেমন? আমি যাব আর জল খেয়ে আসবো। তুমি চিন্তা করো না তো, যাও, আমি আছি তো। এরপর টোনা জল খেতে যাওয়ার জন্য উড়াল দেয়, আর টুনটুন গাভীকে দেখার বাহানায় গাভীর আশেপাশে উঠতে থাকে। আর হঠাৎই টুনটুন একটা গাছে পাকা পাকা ফল দেখে সেই ফল খেতে যায়। গাছ লাগানো তো হলো, এবার তো গাছে জল দিতে হবে, কিন্তু জল তো আমি নিয়ে আসিনি। যাই, আগে জল নিয়ে আসি। গাছ বাঁচাতে হলে আমাকে গাছে জল দিতে হবে। এ কি কাণ্ড! গাভী কোথায়? এখানে তো গাভী ঘাস খাচ্ছিল, আর টুনটুনও তো নেই। টুনটুন, টুনটুন, কোথায় তুই? টুনটুন, টুনটুন, কোথায় তুই টুনটুন? বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি তো পাশের একটা গাছে ফল খেতে গিয়েছিলাম। ফল খেতে গিয়েছিলি ভালো কথা, কিন্তু গাভী কোথায়? তুই যে ফল খেতে গিয়েছিলি, গাভীকে দেখিসনি কেন? গাভী কোথায় টুনটুন? বাবা, গাভীটা তো এখানেই ছিল। এই হলো ঝামেলা, তোকে দিয়ে কোনো কাজ হয় না। হায় হায় রে, দেখি গাভীটা কোথায় গেল। চিন্তিত হয়ে টোনা গাভীকে খুঁজতে শুরু করে। টুনটুনও সাথে যায়, আর গাভীকে খুঁজতে খুঁজতে টোনা আর টুনটুন কালো গোলাপের কাছে যায়, আর দেখে গাভী গাছটা খেয়ে ফেলেছে। ঠিক তখনই পরিকন্যাও জল নিয়ে এসে দেখে তার কালো গোলাপের গাছটি আর নেই। না, এটা হতে পারে না, আমার কালো গোলাপের গাছে রেখে সর্বনাশ হলো।
এটা তুমি কি করলে পরিকন্যা? আমার গাভীর প্রতি এতটা নির্দয় হয়ো না। এই গাভীর দুধ বিক্রি করে যে আমার সংসার চলে। দয়া করে তুমি পরিকন্যা আমার গাভীকে ভালো করে দাও, দয়া করে ভালো করে দাও। কখনো না। আমার ডাল পাতাহীন গাছের কাণ্ড যদি বাঁচিয়ে তুলতে পারো তবে আমি তোমার গাভীকে ঠিক করে দেব। তার আগে নয়, অন্যায় শাস্তি তো গাভীকে পেতেই হবে। এ কথা বলে পরিকন্যা রাগে গজগজ করতে করতে পরিকন্যা অদৃশ্য হয়ে যায়। আর টোনা ও টুনটুন কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। আর টুনিকে সবটা খুলে বলে, তুমি আমাকে কি কথা শোনালে? না, যে করেই হোক গাভীকে তো ভালো করতেই হবে। যে করেই হোক আমি ওই গাছের কাণ্ড বাঁচিয়ে তুলবো আর গাভীকেও ভালো করব। কিন্তু কিভাবে টুনি? গাভী তো প্রায় পুরো গাছটাই খেয়ে ফেলেছে, মাটির সাথে সামান্য একটু কাণ্ড অবশিষ্ট আছে। তুমি চিন্তা করো না, আমি আজই তান্ত্রিক বাবার কাছে যাব। তুমি শুধু আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে। টুনির কথায় টোনা সম্মতি দেয়। আর টুনি ও টোনা মিলে তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে যায় আর উল্লু প্যাঁচাকে সবটা খুলে বলে, সবটা বুঝতে পেরেছি, তবে তোরা চিন্তা করিস না, একদিনের মধ্যে ওই কাণ্ড থেকে পরিপূর্ণ গাছ হওয়া সম্ভব। তোদেরকে শুধু 2 আঙ্গুর বাড়ি থেকে সোনা রূপার জল নিয়ে আসতে হবে। 2 আঙ্গুর বাড়ি আবার কোথায়? আর সেখান থেকে সোনা রূপার জল আনবো কি করে? বলছি সবটা বলছি। 2 আঙ্গুর বাড়িতে সোনা আর রূপার স্তূপ আছে, আর সেই স্তূপ থেকে ঝর্ণার মতো জল ঝরে। সেই জল এনে এই কাণ্ডতে দিলেই মুহূর্তে কাণ্ড থেকে পরিপূর্ণ গাছ হবে। তবে একটা কথা, সোনা আর রূপার লোভে যেন না পড়িস। না তান্ত্রিক বাবা, আমরা খুব সাধারণ পাখি, লোভ ব্যাপারটা আমাদের মাঝে নেই। খেয়ে পড়ে বাঁচতে পারলে আমরা খুশি। কথা বলতে বলতে টুনির চোখে জল চলে আসে আর তান্ত্রিক উল্লু প্যাঁচা আঙুর বাড়ির পথ বলে দেয়। টোনা টুনি সেই কথা মতো উড়াল দেয় আর উড়তে উড়তেই দুজনে 2 আঙুর বাড়ির কাছে চলে যায়। এই তো 2 আঙুর বাড়ি। চলো টুনি, আর কোনো দেরি নয়, আমরা এক্ষুনি আঙুর বাড়িতে যাব। নিশ্চয়ই, তুমি একটা বাড়িতে যাও আর আমি অন্য বাড়িতে যাচ্ছি। এখন যে সময় নষ্ট করা যাবে না। এরপর টোনা টুনি দুজনেই 2 আঙুর বাড়িতে যায় আর সোনা রূপার জল নেয়। আর জল নিয়ে টোনা টুনি সেই গাছের কাণ্ডের কাছে যায় আর সেই কাণ্ডতে জল দিতেই কাণ্ড থেকে পরিপূর্ণ গাছ হয়। আর তখনই সেখানে পরিকন্যা আসে। আমার কালো গোলাপের গাছ আবার ফুলও ধরেছে দেখছি। তোমরা তো কামাল করে দিয়েছো, আমি এক্ষুনি তোমাদের গাভীকে ঠিক করে দিচ্ছি। পরিকন্যা জাদু বলে গাভীকে স্বাভাবিক করে দেয় আর টোনা টুনি তাদের গাভী নিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ইচ্ছা শক্তির জোরে কত কিছু করা যায়। লোভ না করে পরিশ্রম করলেই সফলতা আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মাছ ধরতে যাচ্ছ, ভালো কথা। আজ যেন আবার অল্প দামে মাছ দিয়ে এসো না। বনের সবাই তোমাকে হাবাগোবা পেয়ে বোকা বানিয়ে অল্প টাকায় মাছ কেনে। এভাবে চললে তো আমাদের সংসারে চলবে না। কিন্তু বউ, আমি কি করব? সবাই আমাকে টাকা দেয় আর একটা করে মাছ নিয়ে যায়। এখন থেকে আর সে সুযোগ দিবে না। আগে মাছের দাম দর করবে, তারপর মাছ বিক্রি করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে বউ, তুমি যা বলেছো আমি সেটাই শুনবো। তবে এবার আমি যাই বউ, বেলা হয়ে যাচ্ছে। কতদিনের শখ ছিল আমি এভাবে নদীতে গোসল করব। অবশেষে আমার শখ পূরণ হলো। আমি নদীতে গোসল করতে নামলাম। আপনার সাথে আমাদেরও আজ নদীতে গোসল করার ইচ্ছাটা পূরণ হলো রানী পরি। আমরাও তো এতদিন অপেক্ষা করছিলাম কবে আপনি আমাদের নিয়ে নদীতে গোসল করতে আসবেন। লালপরি একদম সত্যি কথা বলেছে। নদীতে গোসল করতে এসে আজ ভীষণ মজা হলো। তাই নাকি? তবে গোসল তো শেষ, আর অনেক হাসি মজাও হলো। চলো এবার পরিরাজ্যে ফিরে যাই। এভাবে এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়। রানী পরীর নির্দেশে পরীরা উড়াল দিতে শুরু করে আর জল থেকে উঠে যাওয়ার পথেই রানী পরীর হাত থেকে একটা চুড়ি খুলে পড়ে। কিন্তু রানী পরী সেটা বুঝতে না পেরে চলে যায়।
বাহ, চুড়িটা তো খুব সুন্দর জলজল করছে। এই চুড়িটা এখানে কে ফেলে গিয়েছে? আমার বউ এই চুড়ি দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে। মাছ ধরা বাদ, আমি আগে এই চুড়িটা নিয়ে বাসায় যাই। আজকাল নিজেকে বড্ড ব্যর্থ মনে হয়। এতদিন থেকে আমি তন্ত্র মন্ত্র চর্চা করছি, অথচ আজ অবধি নিজের স্বার্থ হাসিল করতে পারলাম না। এই বনে তো প্রথমবার এলাম, এবার দেখি কিছু করতে পারি কিনা। ঈগল যখন স্বার্থের চিন্তা করে উঠছিল, ঠিক তখনই টোনার সাথে দেখা হয়। আর ঈগল টোনার হাতে চুড়িটা দেখেই সবটা বুঝতে পারে, আর ঈগল টোনার পথ আটকায়। এ কি, তুমি আমার পথ আটকালে কেন? আর তোমার পরিচয় বা কি? আমি তো আগে তোমাকে দেখিনি। আমার পরিচয় তোকে জানতে হবে না, আগে তুই এই চুড়ি কোথায় পেয়েছিস? তুই জানিস এটা কার চুড়ি? আমি অত কিছু জানবো কি করে? আমি তো এই চুড়ি নদীর ঘাটে কুড়িয়ে পেয়েছি। কিন্তু তুমি এভাবে হা করে চুড়ির দিকে তাকিয়ে আছো কেন? কারণ আমি চুড়িটা চিনতে পেরেছি। তুই আমাকে এই চুড়িটা দিয়ে দে, তার বিনিময়ে আমিও তোকে একটা অদ্ভুত জিনিস দেব। তুমি আমাকে অদ্ভুত জিনিস দিবে মানে কি? এই চুড়ি আমি তোমাকে কেন দিব? কারণ এটা একটা ডাইনির চুড়ি। ডাইনির চুড়ি তোর কাছে থাকলে তুই বিপদে পড়বি। যদিও বা তুই এখনো বিপদের মধ্যেই আছিস, ডাইনি যে কোনো সময় এসে তোর ঘাড় মটকাতে পারে। হ্যাঁ, বলছো কি? আমি চুড়িটা তোমায় দিচ্ছি, কিন্তু ডাইনির কবল থেকে বাঁচবো কি করে? সে ব্যবস্থাও আমি করছি, আগে তো চুড়িটা দিয়ে দে। এই নে, এই রঙিন পেয়ারাটা তোর কাছে রাখ। এই রঙিন পেয়ারা যতদিন তোর কাছে থাকবে তুই ততদিন নিরাপদে থাকবি। সত্যি বলছো? তবে দাও দাও, তুমি আমার বড্ড উপকার করলে, তোমায় অনেক ধন্যবাদ। বোকা পাখি, কত সহজে বিশ্বাস করলো এটা ডাইনির চুড়ি, অথচ সে বুঝলোই না এটা রানী পরীর চুড়ি। আর এই চুড়িকে কাজে লাগিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব। তান্ত্রিক ঈগল হাসতে হাসতে রানী পরীর চুড়িটা নিয়ে উড়াল দেয়। আর উড়তে উড়তে ঈগল পরিরাজ্যে চলে যায়। পরিরাজ্যে একটা সাধারণ ঈগল পাখিকে দেখে পরীরা হতবাক হয়ে যায়। একই কাণ্ড! পরিরাজ্যে একটা সাধারণ পাখি এলো কোত্থেকে? কোনো পাখির পক্ষে তো এতটা পথ উড়ে আসা সম্ভব নয়। আর পরিরাজ্যে সাধারণ পাখি প্রবেশ করাও তো অসম্ভব। কে তুমি? তবে তুমি বহুরূপী নাকি? আমি কোনো বহুরূপী নই, আমি তান্ত্রিক ঈগল। আর এই চুড়ির সাহায্যে এতটা পথ অতিক্রম করেছি। হে কি, এটা তো রানী পরীর হাতের জাদুকরি চুড়ি। এই চুড়ি তুমি কোথায় পেলে? দাও বলছি, এক্ষুনি আমাকে এই চুড়িটা দিয়ে দাও। আমি কি এই চুড়ি দিতে এত কষ্ট করে পরিরাজ্যে এসেছি নাকি? আমি তো এসেছি রানী পরীকে বন্দি করে নিয়ে যেতে। রানী পরীকে আমার হুকুমের দাসী বানাতে। কি এত বড় সাহস তোমার? তুমি এসেছো আমাদের রানী পরীকে বন্দি করতে? তবে আজ তোমার বিনাশ নিশ্চিত। রাগে গজগজ করতে করতে লাল আর নীল পরী জাদুর মাধ্যমে আক্রমণ করলে ঈগল ও পরীর চুড়ির মাধ্যমে লাল পরী ও নীল পরীকে আক্রমণ করে। আর ঈগলের আক্রমণে লাল পরী ও নীল পরী আহত হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। লাল পরী ও নীল পরীর চিৎকার শুনে তখনই সেখানে পরীরানী আসে। কি হয়েছে? কে চিৎকার করছে? হে কি, এমন হাল হলো কি করে তোমাদের? আর তুমি এখানে কি করছো? আমি দুই পরীকে আহত করেছি, আর এবার তোমাকে বন্দি করে নিয়ে যাব। রানী পরী, দাঁড়াও, ছেড়ে দাও আমাদের রানী পরীকে, ছেড়ে দাও রানী পরী। এভাবে এখানে পড়ে থেকে চিৎকার করে কোনো লাভ নেই লাল পরী। আমাদেরকে আগে পুরো রহস্যটা জানতে হবে। চলো, এক্ষুনি যেতে হবে জাদু আয়নার কাছে। এরপর লাল পরী আর নীল পরী কোনো রকমে জাদু আয়নার কাছে যায়। আর দুজনে মিলে জাদু আয়নায় হাত রাখতেই রানী পরীর চুড়ি হারানোর পুরো দৃশ্য ভেসে ওঠে। ওরে বোকা পাখি, একটা রঙিন পেয়ারার জন্য জাদুর চুড়ি দিয়ে দিল। এবার তবে আমরা ওই পাখির কাছে যাব আর রঙিন পেয়ারাটা নিব।
তারপর তান্ত্রিক ঈগলের জাদুর ফল দিয়ে তান্ত্রিককে শেষ করে দিব। তুমি ঠিক বলেছ, যেভাবেই হোক রানীপরীকে মুক্ত করতেই হবে। এ কথা বলেই নীলপরি ও লালপরি টোনার বাসায় যাওয়ার জন্য উড়াল দেয়, আর বাসায় গিয়ে টোনাটুনির সামনে সব কথা খুলে বলে। ওরে বোকারে, তুমি আবার বোকামি করেছো, আর তোমার জন্য রানীপরি বিপদে পড়েছে। ইচ্ছে করছে তোমার ঘাটটা মটকে দেই। এ কি, এই একই ভয় তো ওই ঈগল আমাকে দেখিয়েছিল, ডাইনি নাকি আমার ঘাড় মটকাবে। চুপ করো, তোমার ন্যাকামি আর শুনতেই চাই না। এবার ওই রঙিন পেয়ারা কোথায় রেখেছো? জলদি দাও, নয়তো সত্যি সত্যি তোমার। না না বউ, দিচ্ছি দিচ্ছি। রঙিন পেয়ারা তো পেলাম, চলো এবার এই পেয়ারাটাকে বিষাক্ত করে দেই, তারপর এই পেয়ারা তান্ত্রিক ঈগলকে খাওয়াতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু ঈগলকে পেয়ারা খাওয়াবে কে? আমাদের দেখলে তো খাবেই না। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমার স্বামী যখন বোকামি করেছে, সেই বোকামির দায় আমি বহন করব। যে করে হোক এই পেয়ারা আমি তান্ত্রিককে খাওয়াবই। টুনির কথায় লালপরি নীলপরি আশ্বস্ত হয়ে জাদু বলে পেয়ারাটাকে বিষাক্ত করে দেয়, আর রঙিন পেয়ারাটা নীল পেয়ারায় পরিণত হয়। তারপর পরিদের দেয়া ঠিকানার উদ্দেশ্যে টুনি উড়াল দেয়। ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও, এখানে থাকতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। লাগুক, আমি তো তোকে কষ্টই দিতে চাই, যাতে তুই আমার কথা শুনিস। তান্ত্রিক বাবা, সর্বনাশ করেছি। এই নীল পেয়ারা ছিঁড়ে নিয়ে কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি। মনে হয় এই পেয়ারা বিষাক্ত। কি যাতা বলছিস? পেয়ারা নীল হলে কি বিষাক্ত হয়ে যায় নাকি? দাঁড়া, আমি এক্ষুনি খেয়ে দেখছি। এটা দেখে তো মনে হচ্ছে এটা সাধারণ পেয়ারা, দে তো দেখি। ঈগল পেয়ারাটা টুনির হাত থেকে ছো মেরে নেয় আর খেতে থাকে, কিন্তু পেয়ারাটা শেষ না হতেই ঈগল লুটিয়ে পড়ে, আর মুখ দিয়ে ফেনা পড়তে পড়তে সে মারা যায়। অমনি বোতল ফেটে গিয়ে পরি মুক্ত হয়, আর পরিটা চুরি তুলে নিয়ে হাতে দেয়। ততক্ষণে লাল পরি ও নীল পরি সেখানে চলে আসে, আর রানী পরি সবটা বুঝতে পারে। বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে ঈগলকে পেয়ারাটা খাইয়ে শেষ করে দিয়েছো, আমাকে মুক্ত হতে সাহায্য করেছো, তোমাকে তো এর উপহার দিতেই হবে। রানী পরি জাদু করে টুনিকে হাড়ি ভর্তি সোনার মোহর দেয়। দেখলে তো বন্ধুরা, সব ব্যাপারকে তুচ্ছ করতে নেই। আমরা আসলে জানি না কোনটা আমাদের ক্ষতি করবে আর কোনটা আমাদের মৃত্যুর কারণ হবে, তাই আমরা কখনোই ঈগলের মতো দাম্ভিক হব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।